আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা ফোন করতে চাইছেন যে কোনো মাত্র একটি বিষয়ে জানার জন্য আমাকে সরাসরি ফোন করুন। দেখুন, সরাসরি ফোন করতে দুটি নাম্বার গ্লোব টিভি স্ক্রিনে রয়েছে, সেই নাম্বার দেখে ফোন করুন। আমি লোকনাথ ব্রহ্মচারী যে এপিসোড আপনাদের সামনে করছি, সাধক লোকনাথ ব্রহ্মচারী, ওনার জীবন কাহিনী এবং তার বাণী আপনাদের সামনে গ্লোব টিভির পর্দায় তুলে ধরছি। সারাদিনের দুটো টাইমে আমার গ্লোব টিভিতে অনুষ্ঠান থাকে, সকাল 11:40 আর সন্ধ্যা 5:55। আজকে হবে লোকনাথ ব্রহ্মচারী 26 নম্বর পর্ব। এবার আসি সরাসরি মূল পর্বে। কি ঘটনা ঘটেছিল তাদের সুমেরু যাত্রাকালীন। গুরু ভগবান গাঙ্গুলি লোকনাথ এবং বেণীমাধবকে যার হাতে ছেড়ে গিয়েছিলেন সেই হিতলাল মিশ্রের পরামর্শে লোকনাথ বেণীমাধব তারা একসঙ্গে হিতলাল মিশ্রের সঙ্গে 3 বছর বারদিকাশ্রমে কাটিয়েছিলেন। কেন? যাতে সুমেরুর সেই প্রচন্ড উগ্র তীব্র শৈত্য প্রবাহ অর্থাৎ শীতের প্রবাহ সেটাকে সহ্য করতে পারেন। তারপরে 3 ব্রহ্মচারী মহাভারতীয় মহাপ্রস্থানের পথ ধরে সুমেরু অভিমুখে যাত্রা শুরু করলেন। বরফের ওপর দিয়ে অনাবৃত দেহে পদব্রজে চলতে চলতে তারা 3 জনে প্রথমে কেদার তীর্থস্থানে এসে পৌঁছলেন। কেদার তীর্থ মহাদেবের অধিষ্ঠান ভূমি। কেদারনাথের পর তারা পৌঁছলেন বৈষ্ণব দেবী তীর্থে, যেখানে মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী এই 3 দেবী এখানে পিণ্ডাকারে বিরাজমান। এই সমস্ত তীর্থস্থান অতিক্রম করে 3 যোগী আরো উত্তরে অগ্রসর হলেন। সে পথে তারা চলেছেন, যে পথ দিয়ে তারা চলেছেন সেই পথ সম্পূর্ণ বরফাকৃত তা নয়, কিন্তু কোথাও কোথাও বরফের মধ্যে পাথর এবং কাঁকরযুক্ত মাটিও দেখা যায়। অর্থাৎ সেই বরফগুলো কাঁকরে পরিণত হয়েছে বা শক্ত মাটির মতো বরফগুলো পরিণত হয়েছে, পায়ে খুব ব্যথা লাগে, আঘাত লাগে, কিন্তু তাতে একদম মসৃণ বরফ নয়, কিন্তু যেটা মনে হয়। সেখানেও যেমন সমুদ্রের তলাতেও অনেকের বালির মধ্যে কাঁকড় পড়ে, সেরকমও বরফের মধ্যেও তাই হয়। আমি আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া দাসনগর থেকে বলছিলাম। হাওড়া দাসনগর। কি নাম মা তোমার? আমার নাম বাণী রূপা সেন। বাণী রূপা সেন। কি জানতে চাইছো? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। মেয়ের নাম কি? মেয়ের নাম গার্গী সেন। জন্ম তারিখ বলো গার্গীর। 11 আচ্ছা, জুলাই 1984। এই মাত্র তো বললে 11 মানে 11ই নভেম্বর, আবার জুলাই বলছো কেন? না না, 11 জুলাই 1984। টাইমটা বলো। রাত্রি 11:02। জন্মস্থান কোথায়? রামরাজাতলা। মানে হাওড়া জেলা? হ্যাঁ, হাওড়া জেলা। আচ্ছা, তোমার নাম যেন কি বললে গার্গীর মা? বাণী রূপা সেন। কি রূপা সেন? বাণী রূপা ও, সেন। বাণী রূপা সেন। বুধবার জন্মবার? হ্যাঁ। আচ্ছা, মেয়ের কি জানতে চাইছো বলো? আর আমার মেয়ের সামনে একটা পরীক্ষা দিতে চাকরি, এটা কি ও হবে সেই চাকরিটা? সরকারি চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে? দিয়েছে। কোন ডিপার্টমেন্টে? নবমে দিয়েছে। কোন ডিপার্টমেন্টে? এই যে বেঙ্গল গভর্নমেন্টে ক্লার্কশিপে। ক্লার্কশিপে। আচ্ছা, ঠিক আছে। ও রাশি লগ্ন জানা আছে তো? হ্যাঁ। ধনু রাশি, কন্যা লগ্ন, বিশাখা নক্ষত্রে জন্ম, তাই তো? না মূলা নক্ষত্রে জন্ম? না, ধনু রাশি। ধনু রাশি, মূলা নক্ষত্রে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, এটা জানতে না? মেন লগ্ন বোধহয়। মেন লগ্ন? হ্যাঁ। তাই কি? হ্যাঁ।
ও রাত্রি 11টা বললে না? আচ্ছা, রাত্রি 11টা, হ্যাঁ মীন লগ্ন, কারেক্ট, মীন লগ্ন। আমি সকাল 11টা করে দিচ্ছি, মীন লগ্ন। হ্যাঁ, মীন লগ্ন, ধনু রাশি, ঠিক আছে। এইবার মঙ্গলের মহাদশা শনির অন্তর্দশা দিয়ে যাচ্ছে। ওর জন্ম ছক অনুযায়ী যদি বিচার করা যায়, শনি মঙ্গলের ডাইরেক্ট কনজাংশন রয়েছে লগ্ন সাপেক্ষে অষ্টমে ও রাশি সাপেক্ষে একাদশে। বর্তমান মেয়ের কি কোনো দুর্ঘটনা বা হাত পায়ে ব্যথা বেদনা কিছু হয়েছে? পায়ের দিকে কোনো ইনজুরি বা কিছু হয়েছে? ব্যথা হয়, তাহলে অ্যাক্সিডেন্টের সময় চলছে মা। এই সময় তো মেয়ের বড় সড়ো ফাড়া আছে। চাকরি তো হবে না, এটা কনফার্ম, কারণ সময় খুব খারাপ। এমনকি অ্যাক্সিডেন্টও হতে পারে। কেমন? চাকরি হবে না, উল্টে অ্যাক্সিডেন্ট হবে। খুব খারাপ সময় যাচ্ছে, তুমি একজন ভালো জ্যোতিষকে দেখিয়ে নাও মা। কেমন? জয় মা তারা। দর্শক বন্ধু, আমি সবাইকেই সহযোগিতা করি। যদি সামনে দেখি বিপদ আপদ, তাহলে গাইড করার উদ্দেশ্য আমার। আমি গাইড করব, মানা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, সেটা পরের কথায় আসি। এই বরফযুক্ত সেই রাস্তা দিয়ে তারা তিনজন মহাযোগী পদব্রজে আরো উত্তরের দিকে এগোলেন। শীত বস্ত্র গায়ে না থাকায়, তাদের গায়ে কোনো বস্ত্র ছিল না, তিনজনই উলঙ্গ, পুরোপুরি ন্যাংটা। সাধকরা এরকমই হয়। এবং পদযুগল আচ্ছাদনের সংস্থানও ছিল না, মানে পায়ে জুতো বা ওরকমও কিছু ছিল না, পাও খালি। সেই অবস্থা দিয়ে হাঁটছেন। শীতের প্রকোপ প্রচন্ড পরিমাণে, সহ্য করার মতো ক্ষমতা অর্জন করলেও অনাবৃত দেহ বরফ স্পর্শে থাকার জন্য তাদের দেহের চামড়া সাদা পুরু ও খসখসে হয়ে গেল কিছুদিন পর। অর্থাৎ দেহের চামড়া পুরু মানে মোটা হয়ে গেল, একটু খসখসে সাদাটে টাইপের হয়ে গেল। মানে যে কোনো রকম পরিস্থিতিতে নিজেদেরকে তৈরি করাই হচ্ছে সাধকদের মূল উদ্দেশ্য, যে কোনো পরিবেশে। তো এটাও তারা সেইভাবে তৈরি করলেন। এই মোটা চামড়াই তাদের পরের দিকে তাদের আচ্ছাদনের কাজ করতে শুরু করলো। অর্থাৎ ঈশ্বরের কৃপাতে তাদের খুব তাড়াতাড়ি তাদের গায়ের চামড়া খুব এত পরিমাণ মোটা হয়ে গেল, তাদের শীতের বস্ত্রের কোনো প্রয়োজন থাকে না, মান ছিল না। লোকনাথ পদব্রজে অনাবৃত দেহে সুমেরু অভিযান বিশ্বের ইতিহাসে এক অনন্য আশ্চর্যজনক ঘটনা। অর্থাৎ লোকনাথ ব্রহ্মচারীর সহ হিতলাল মিশ্র এবং বেনি মাধবের এই সুমেরু যাত্রা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় পদব্রজে, এ এক সত্যি বিস্ময়কর ঘটনা এবং আশ্চর্যজনক ঘটনা, যেটা সারা পৃথিবীতে কেউ ঘটিয়েছিলেন কিনা এটা প্রায় অসম্ভব। আর কোনো অভিযাত্রীর এমন অভিযান পৃথিবীর ইতিহাসে লেখা হয়নি। তিনি নিজে এই অদ্ভুত ভ্রমণ সম্বন্ধে ভক্তদের কাছে মাঝে মাঝে যতটুকু বলেছেন, তাতে জানা যায় উত্তর অভিমুখে হাজার হাজার মাইল চলার পর রাশিয়া দেশের উত্তর ভাগে সাইবেরিয়া অঞ্চল অতিক্রম করে উত্তর মহাসাগরের উত্তরে প্রায় 25,000 মাইল পরিক্রমা করেন। 25,000 মাইল, পুরো বরফের উপর দিয়ে হেঁটেছেন 25,000 মাইল। এই যোগ সাধনা, যোগ বিভূতি, যোগ বল না থাকলে সাধারণ মানুষের পক্ষে কোনোদিনই সম্ভবপর নয়। উত্তর দিকে চলতে চলতে পৃথিবীর ভূখণ্ডের প্রায় শেষ প্রান্তে উত্তর মেরু অঞ্চলে এলেন, যেখানে 6 মাস দিন আর 6 মাস রাত। অবশেষে তারা উত্তরে সুমেরুতে পৌঁছলেন, যেখানে 6 মাস দিন এবং 6 মাস রাত। সুতরাং মানুষ অবশ্যই কর্ম করলে, ফলের আশা যদি না করে কর্ম করে, অবশ্যই চিন্তা তো থাকবে একটা ফল প্রাপ্তির, অবশ্যই একদিন না একদিন সেই ফল প্রাপ্তি হবে। 25,000 মাইল ওই বরফের ওপর সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় চলা সাধারণ মানুষের পক্ষে কোনোদিনই সম্ভবপর নয়।
এই যোগ বিভূতি বা যোগ বল না থাকলে সে কোনোদিনই পারবে না। আমি আর কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অসিত দাস বলছি, নদিয়া থেকে। অসিত দাস, নদিয়া থেকে। আমার অনুষ্ঠান দেখো বাবা? হ্যাঁ, খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান, আগে আমি অনেক দেখেছি। আচ্ছা, বলো তোমার জন্ম তারিখ বলো অসিত। 18/3/2002। 18/3/2002। টাইমটা বলো। বিকেল 3:37। বিকেল 3টে। হ্যাঁ, 3:37। আচ্ছা, জন্মস্থান কোথায়? নদিয়া। নদিয়ায়। সোমবার তোমার জন্মবার? হ্যাঁ হ্যাঁ, সোমবার। সোমবার। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার মেষ রাশি, ভরণী নক্ষত্রে জন্ম, জানো? হ্যাঁ, রাশিটা জানো? রাশিটা জানো, মেষ রাশি। প্রশ্ন কি বলো? আমার মানে কোন লাইনে গেলে ভালো হবে, ক্যারিয়ারটা এস্টাবলিশ হবে নাকি, মানে আমি গ্রাজুয়েশন পাস করেছি। করেছো? হ্যাঁ, কোন ব্যবসা দিকে কি আমার খুব ভালো হবে গেলে? আচ্ছা, তুমি গ্রাজুয়েশন পাস করেছো কত বছর আগে? 1 বছর হলো। 1 বছর হলো। এই 1 বছর ধরে কি করছো তুমি? আমি এখন অনলাইনে কাজ করছি। অনলাইনে কিসের কাজ করছো? ডেলিভারি কাজ। ডেলিভারি কাজ করছো। আচ্ছা, ঠিক আছে। এইবার যদি দেখা যায় তোমার অনলাইনে ডেলিভারির কাজ, ঠিক আছে, এই যে অনলাইন ব্যবসা ভালো চলবে। ভালো চলবে? হ্যাঁ, অনলাইনের ব্যবসা তোমার খুব ভালো চলবে। আর কোনো বাধা বিপত্তি নেই এতে? অনলাইনে ব্যবসা করতে গেলে কোন রকম বাধা বিপত্তি আসবে না। মাথা তো গরম হয়ে যায় তোমার খুব? হ্যাঁ, মাসে একটু একটু হয়। একটু না, ভালো রকমই হয়। কিন্তু অনলাইনে ব্যবসা করতে গেলে তো মাথা ঠান্ডা রাখতে হবে বাবা, এটাই তোমার মূল খারাপ হবে। তুমি বলছো না বাধা আসবে, এই মাথা গরম। অনেক দিকে চাপ পড়ছে না? হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা। অনলাইনের ব্যবসা ভালো হবে এখানে দেখতে পাচ্ছি। বর্তমান সময়টাও ভালো যাচ্ছে, কোনো অসুবিধা নেই, করে যাও, ঠিক আছে? আচ্ছা, জয় মা তারা। জয় মা তারা। দর্শক বন্ধু, যারা গ্লোব টিভির পর্দায় সরাসরি ফোন করতে চাইছেন, দেখুন সরাসরি ফোন করার জন্য 2টি নাম্বার রয়েছে। সেই 2টি নাম্বার আমাকে সরাসরি ফোন করতে পারেন। একটি মাত্র প্রশ্ন করুন, আমি তার উত্তর অতি অবশ্যই দেব। এই যে যোগ বল, এই যে হঠ যোগ ক্রিয়া, এই যোগ বিভূতি না থাকলে তন্ত্র সাধনায় বা তন্ত্র ক্রিয়ায় সাফল্য প্রাপ্তি হয় না। এই যে তারাপীঠ যজ্ঞে আপনারা দেখতে পাচ্ছেন, টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে যে তারাপীঠ মহাশ্মশানে অগ্নিকে সাক্ষী রেখে যে ক্রিয়া, এই ক্রিয়ায় অদৃশ্য শক্তিকে আহ্বান করা হয়। এই যজ্ঞ আমার গৃহতেও হয়, কারণ সবাই তো তারাপীঠ যেতে পারেন না। সুতরাং আমার বাড়িতেও এই ব্যবস্থা রয়েছে। আমার নিজস্ব গৃহ হচ্ছে শ্যামবাজার, সেখানেও ব্যবস্থা রয়েছে। তো অগ্নিকে সাক্ষী রেখে সেই সাকল্য প্রয়োগ হয়। এই সাকল্য যখন অগ্নিতে নিক্ষেপ করা হয়, তার থেকে একটা গন্ধ উৎপন্ন হয়, যে গন্ধে যে ঈশ্বরের দূতকে প্রয়োজন তাদের আগমন ঘটে। যেমন গৃহ শান্তির জন্য এক প্রকার সাকল্য, শত্রু বিনাশের জন্য আরেক প্রকার সাকল্য, বাস্তুদোষ খণ্ডনের জন্য আরেক প্রকার সাকল্য, আবার গ্রহদোষ খণ্ডনের জন্য আরেক প্রকার সাকল্য, মাঙ্গলিক দোষ কাটানোর জন্য আরেক প্রকার সাকল্য, শনির 7.5 কাটানোর জন্য আরেক প্রকার সাকল্য, আবার বশীকরণের জন্য আরেক প্রকার সাকল্য ব্যবহার করা হয়। বশীকরণের যে দেবী কামিনী, সেই দেবীকে আহ্বান করতে গেলে সেই দ্রব্য প্রয়োগ করতে হবে যে দ্রব্যের গন্ধে সেই হাই ট্রান্সফার স্পিরিট তাদের আগমন ঘটবে এই যজ্ঞে। এবং আমি যে বলি ধারণ ছাড়া প্রতিকার, এই ধারণ ছাড়া প্রতিকার ওই ব্যক্তির যার প্রতিকার করতে হবে সেই ব্যক্তির ছবি আর নাম দিয়ে কাজ করে দিলে 100% ধারণ ছাড়া প্রতিকার হয়, হবেই হয়। এবং প্রত্যেকের উপকার পেয়েছেন। এর জন্য চাই বাক সিদ্ধতা, অর্থাৎ বাক সিদ্ধ হবে। যে ব্যক্তি কাজ করবেন তাকে সিদ্ধ হতে হবে, বাক সিদ্ধ। এই বাক সিদ্ধ দেবী সরস্বতী আহ্বান করে করা যায়। দুর্বাসা মুনি, আপনারা নাম শুনে থাকবেন, দুর্বাসা মুনি। সেই দুর্বাসা মুনির
যা বলবে তাই ঘটবে। ওই জন্য বলতো দুর্বাসার অভিশাপ আবার দুর্বাসার আশীর্বাদও কার্যকারিতা করে। যেমন মাতা কুন্তিকে দুর্বাসা আশীর্বাদ করেছিলেন। সেই বাক সিদ্ধ হতে হবে, অর্থাৎ যেটা বলবো সেটা ঘটবেই ঘটবে, ঘটার না থাকলেও ঘটবে। এটাইকে বলা হয় বাক সিদ্ধতা। আর হাত যশ, অর্থাৎ এই হাত দিয়ে যে কাজ করব সেই হাত যশ থাকতে হবে। এই প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব টেকনোলজি থাকে। যেমন টিভির টেলিকাস্ট, তার একটা নিজস্ব টেকনোলজি আছে। মোবাইলের টেলিকাস্ট, তার একটা নিজস্ব টেকনোলজি আছে। সেরকম তন্ত্রেরও একটা টেকনোলজি আছে। আবার জ্যোতিষবিদ্যার গণনা এবং তার ভবিষ্যৎ বলা, এরও একটা টেকনোলজি সিস্টেম আছে। তো সব টেকনোলজি পারদর্শিতা অর্জন করে সাধনা দ্বারা। অর্থাৎ বিজ্ঞানী যখন কোনো কিছু ক্যামেরা আবিষ্কার করেন বা মোবাইল ফোন আবিষ্কার করেন, তার সাধনাটা সেই দিকেই যায়। আর যারা তন্ত্র সাধনা করেন, যেমন আমি, তো তার সাধনা সেই দিকে যায়। এই যে অচেনা ব্যক্তিকে বশীকরণ করতে হবে, কিভাবে করা যাবে তার আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। নমস্কার, জয় মা তারা। বলুন, কে বলেছেন, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম এই কামারপুকুর থেকে। কামারপুকুর, আচ্ছা, কি নাম আপনার? সুরেশ হালদার। বলুন আপনার জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ হচ্ছে 19/12/1997। 1997। আচ্ছা, টাইম? টাইম হচ্ছে সকাল 10টা। জন্মস্থান কোথায়? কামারপুকুরে। প্রশ্ন কি? প্রশ্ন বলতে আমার এই বৈবাহিক মানে এটা বিষয়টা। বৈবাহিক বিষয়। বর্তমানে বয়স হচ্ছে প্রায় মনে 28 বছরের কাছাকাছি, তাই তো? 27 প্লাস। হ্যাঁ হ্যাঁ। বিয়ে হয়েছে কি? না, বিয়ে হয়নি, এই বিয়ের সমস্যা। আচ্ছা, মেয়ে দেখা হচ্ছে? দেখা টুকটাক অল্প, বেশি মানে যে তোড়জোড় করে দেখতে, কিন্তু সেটা হচ্ছে। আচ্ছা, তোমার যেটা দেখতে পাচ্ছি, কি নাম যেন তুমি বললে? হ্যাঁ, তোমার নাম কি বললে? সুরেশ। সুরেশ। তোমার জন্মবার দেখতে পাচ্ছি সুরেশ, শুক্রবার। তুমি সিংহ রাশির জাতক, জানো এটা? না, এটা জানা ছিল না। সিংহ রাশি আমি যেটা পাচ্ছি। তুমি কি জানো? জানো তোমার রাশি কি? আমি জানতাম না। জানো না, ঠিক আছে। সকাল 10টায় জন্ম তো। সিংহ রাশি, তোমার মাথা তো প্রচন্ড গরম হয়ে যায়, প্রচুর এনার্জেটিক ছেলে, সব দিক থেকে ভালো। বিবাহ স্থান নিয়ে এবার আলোচনা হয়, তোমার বিয়ে কেন হচ্ছে না। বর্তমান যে দশা যাচ্ছে রবির দশা, সুতরাং এই দশায় কিন্তু বিয়ে হবে। কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে তোমার জন্ম ছক এবং তোমার সাউন্ড ভাইব্রেশন দেখে আমি মনে হচ্ছে না একদম কনফার্ম তোমার বিয়েটা কেউ আটকে রেখে দিয়েছে বাবা। সেটা তুমি কিছুটা আন্দাজ করতে পারো? আন্দাজ বলতে বাড়ির তো বাড়ির বাস্তুটার বিশাল প্রবলেম। বাস্তুটা মানে ড্যাম ওঠে, তারপরে দেখতে পাচ্ছি। আর এই চারদিকে মনে হয় আমার একটু, আমি খেতে বলছি কিন্তু পাতে চুল টুল এইসব হাতে কেটে যায় হঠাৎ করে, এইগুলো হয় আমার। এইবার শোনো, বাড়িতে বাস্তুদোষ দু প্রকার ভাবে তৈরি হয়। বাড়িতে বাস্তুদোষ দুই প্রকার ভাবে তৈরি হয়। একটা, বাড়ির নিজস্ব গুণাগুণে বাস্তুদোষ তৈরি হয়, নিজস্ব দোষে। কিভাবে? টয়লেট, রান্নাঘর, শোয়ার ঘর, খালি জায়গা, সেপটিক ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক ইত্যাদি ইত্যাদি। এটা বাস্তুর নিজস্ব গুণাগুণে তাতে বাস্তুদোষ তৈরি করে। খুব ভালো করে বুঝবে। আজকে ধরো তুমি একটা নতুন বাড়ি করলে, বাড়িটা বাস্তুদোষপূর্ণ করে ফেলেছো, বুঝতে পারোনি, কোনো জ্যোতিষ বা বাস্তুবিদকে দেখাওনি, ঠিক আছে? প্ল্যান নিয়ে করে ফেলেছো, লোকাল ইঞ্জিনিয়ারের প্ল্যান নিয়ে। প্রথম 5 বছর কোনো ডিস্টার্ব করবে না, কারণ ও সবকিছুই তো নতুন, তাই না? পরের 5 বছর সামান্য ডিস্টার্ব হবে, তারপরের 5 বছর আরো বেশি ডিস্টার্ব বাড়বে। অর্থাৎ একটা বাস্তু ভিটে 15 বছর পর্যন্ত তার দোষটাকে বর্তায়। এইটা বাস্তুর নিজস্ব গুণাগুণ। আর কেউ যদি তৃতীয় ব্যক্তি দ্বারা কোনো ক্ষতি হয়, চালান ক্রিয়া হয়, কিভাবে? ওই বাড়ি থেকে কোনো রকম ভাবে, চৌকাঠ থেকে হোক বা বাড়ি থেকে হোক, সরি, একটু ধুলো নিয়ে চলে গেল বা মাটি নিয়ে চলে গেল, নিয়ে ক্রিয়া করে সেই ধুলো বা মাটি ফেলে দিয়ে গেল তোমাদের অজান্তে, তাহলে
বাস্তুদোষ ক্রিয়েট মানে তৈরি করা হলো বাড়িতে। এইবার বাড়িতে যদি অল্প বাস্তুদোষ থাকে তাহলে এই চালানটা খুব বেশি পরিমাণে লেগে যাবে। ক্লিয়ার? ওই জন্য এই তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতির জন্য তুমি যেটা বলছো ড্যাম উৎপন্ন হচ্ছে, বাড়িতে খাবার মধ্যে চুল আসছে, বাস্তুদোষ তৈরি করা হয়েছে এবং বিবাহটা বাধা রয়েছে। এর জন্য বাবা একটু যোগাযোগ করতে হবে আমার সাথে। আমি বলছি যে আমার যখন তখন মানে কখনো ঘুম থেকে উঠলাম দেখুন এখানে কেটে গেছে হাতে, এখানে কেটে, এগুলো কি কোনো ইশারা হয়? হ্যাঁ এটা হয়। দেখবে তুমি সকালবেলা ঘুম থেকে উঠছো কখন? 6টার পর। হ্যাঁ 6টার পর। 7টা 8:30 8টা থেকে উঠলাম। এইবার সাধারণত যারা চালান ক্রিয়া করে সেই চালান ক্রিয়া পেতনি চালান বলা হয় একে। আমাকে একদম পুরো সকালে উঠতেই পারি না ঘুম থেকে। দেখবে বিশেষ করে দেখবে পায়ের দিকে থাকে, পায়ে ওই পায়ের দিকে, থায়ের দিকটা, তারপর হাতে এইরকম জায়গায়, এইসব জায়গাগুলোতে বেশি থাকে। কোমরের এইসব জায়গা দিয়ে খিমচানোর দাগ থাকবে, দেখবে 1 আঙুল বা 3 আঙুল, অনেক সময় খুব কম হয় 2 আঙুল, বেশিরভাগ ক্ষেত্রে 1 আঙুল বা 3 আঙুল বা 5 আঙুল থাকে। এটাকে বলা হয় পেতনি চালান বাবা। এ করা যায়, সে খিমচে দিয়ে আসবে, চালান ক্রিয়া করবে, দেখবে সেই দিনটা তোমার ভালো যাবে না। নিশ্চয়ই তাহলে আমি শিওর একদম করে দেখি। তাহলে বাবা বুঝতে পারছো তোমার বিয়েটা আটকানো আছে, আমি এক কথায় বলে দিলাম। এর জন্য আসতে হবে বাবা, কেমন? একটু যোগাযোগ করে নিও, বুকিং নাম্বার লিখে নাও। জয় মাতারা। দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতা শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে। এখানে আমার নিজস্ব বাসগৃহ, গৃহমন্দির সেখানে। আর অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে আমার যজ্ঞ হয়। আর বিশেষ বিশেষ তিথি এবং অমাবস্যাতেও আমার গৃহমন্দির এবং পূর্ণিমাতেও আমার গৃহমন্দিরে যজ্ঞ হয়। তারাপীঠ চেম্বার অমাবস্যার সময় থাকে। এছাড়াও যে 3টি চেম্বার আমার অতিরিক্ত রয়েছে সেটা হলো গড়িয়াহাট, ব্যারাকপুর এবং হাওড়া ময়দান। দুটি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। এই যে বলা হয় সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার। কেন? ধারণ ছাড়া প্রতিকারে অভ্যর্থ ফল লাভ। এই যজ্ঞতে যে ব্যক্তির ধারণ ছাড়া প্রতিকার করতে হবে সেই ব্যক্তির নাম উল্লেখ করে ক্রিয়া করে দিলে 100% সেই অদৃশ্য শক্তি সেই গিয়ে এই ব্যক্তির যার অশুভ তার ঠিক করবে। অনেকে বলবে আমার ছেলে কিছু বিশ্বাস করে না, পড়ানো যাবে না। আমার স্বামী কিছু বিশ্বাস করে না, পড়ানো যাবে না। আমার বৌমাকে কিছু করানো যাবে না, পড়ানো যাবে না। শাশুড়ি বৌমার গন্ডগোল 100% মিটবে, বাড়িতে অশান্তি দূর হবে। আপনি দেখবেন আপনি ভালো মানুষ, আপনি কারোর ক্ষতি চান না, কিন্তু চান বাড়িতে শান্তি বজায় থাকুক। তাহলে সবার ভালো চাইতে গিয়ে নিজে হাউ হাউ করে কাঁদছেন আর ঈশ্বরকে বলছেন যে ঠাকুর আমি তো কারোর ক্ষতি চাইনি, আমি তো কারোর অমঙ্গল চাইনি, আমি তো কারোর মৃত্যু কামনা করিনি, আমি কোনো পাপ কার্য করিনি, আমার জ্ঞানত অবস্থায়, তাহলে আমার এত কষ্ট কেন? ছেলে বৌমা দ্বারা বিতাড়িত, তাদের গঞ্জনা শুনতে হয়, স্বামীর গঞ্জনা শুনতে হয়, শ্বশুর শাশুড়ির গঞ্জনা শুনতে হয়, একাধিক লোক দ্বারা, তারা বাইরের লোক দ্বারা অপমানিত হয়। এত কেন কষ্ট? অবশ্যই এর জন্য পূর্বপুরুষ ক্রিয়ার প্রয়োজন। শ্রাদ্ধ শান্তির কাজ যদি সঠিকভাবে না হয়, হয়তো আপনি আয়োজন করলেন সেই ঠাকুর মশাই ঠিক মতো করতে পারেনি, তাহলে পূর্বপুরুষের আত্মাগণ্য অতৃপ্ত থাকে এবং তার ফলেই এই বিপত্তি আর অর্থনৈতিক অশান্তি, গৃহ অশান্তি, অর্থনৈতিক সমস্যা, বাড়িতে ছোট ছোট কারণে ঝগড়া। এই পূর্বপুরুষের ক্রিয়া করতে হয়। একটি মাত্র যজ্ঞে পূর্বপুরুষের ক্রিয়ায় সমস্ত দোষ খণ্ডন হয়ে যায়। এই পূর্বপুরুষগণ তাদের আত্মারা তৃপ্ত হলে তাদের আশীর্বাদেই আপনার সমস্ত কিছু। মনে রাখতে হবে পূর্বপুরুষ আগে ডিস্টার্ব করে, তারপর
গ্রহ, বাস্তু এবং তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি, তারপর ঈশ্বরের কৃপা। এবং আমি যখন সাধকদের বাণী আপনাদের সামনে টিভির অনুষ্ঠানে প্রচার করছি, যার জন্য যারা চেম্বারে এসছেন প্রত্যেকেই জানেন কাউকে আমি খালি হাতে ফেরাইনি। যে যা সমস্যার জন্য আসেন প্রত্যেকে আমি কিছু না কিছু প্রদান করি, তার জন্য কোনো রকম মূল্যই নিই না। কিন্তু প্রত্যেকটা মানুষ যারা এসছেন তারা তো জানেন, আর যারা আজকে টিভি অনুষ্ঠান দেখছেন, সমস্যা যাই হোক না কেন, আচার্য পলাশের মেটাল ট্যাবলেট ধারণ করার সঙ্গে সঙ্গে মানুষ 100% সঙ্গে সঙ্গে সমস্যা মুক্ত হন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আসবো আগামীকাল লাইভ অনুষ্ঠানে। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।